তো দেখেন আমরা শীটটা তৈরি করতেছি ডিপার্টমেন্ট, তারপর ধরেন জয়েন ডেট, স্যালারি, তারপর ধরেন কি বলবো, ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে ধরেন কন্টাক্ট নাম্বার। আচ্ছা আমরা জাস্ট মোটামুটি একটা তৈরি করছি। এখন আমরা কিছু ডাটা এন্ট্রি করি। P101 নেম হচ্ছে আসাদ, ম্যানেজার, অ্যাডমিন, জয়েন ডেট, স্যালারি, ইনক্রিমেন্ট ধরেন 5%, কন্টাক্ট নাম্বার। আচ্ছা এখন আচ্ছা এগুলা আপাতত না লিখে আমরা একটু আমাদের মতো করে আগে ফরম্যাটটা দেখি। দেখেন সেল ফরম্যাটটা করতে হবে মূলত এখান থেকে, এই যে এখানে দেখেন নাম্বার ফরম্যাট আছে, অ্যালাইনমেন্টের মধ্যে অ্যালাইনমেন্ট আছে, মানে সেলের মধ্যে আমরা যে কন্টেন্ট গুলা রাখি মূলত ওই কন্টেন্ট গুলাকে কত রকম ভাবে আমরা মডিফাই করতে পারি সেটাই হচ্ছে মূলত ফরম্যাট, বুঝছেন? তো ফরম্যাট নাম্বার ফরম্যাট আছে, সেল ফরম্যাট আছে, এখানে অ্যালাইনমেন্ট আছে। আমরা নাম্বার ফরম্যাটে মূলত যাচ্ছি। নাম্বার ফরম্যাটে এখানে ক্লিক করলে দেখেন বিভিন্ন ধরনের নাম্বার আছে, যেমন জেনারেল নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, ঠিক আছে? তারপরে আছে টেক্সট, ঠিক আছে? তো এখানে মূলত থাকে কি জেনারেল। জেনারেল দিস ফরম্যাট মানে এটার কোনো স্পেসিফিক কোনো ফরম্যাট নাই, আপনি যা দিবেন ডাটা যেভাবে দিবেন সেভাবে নিবে। এটা হচ্ছে জেনারেল, অর্থাৎ জেনারেলের দিস ফরম্যাট হ্যাজ নট আ স্পেসিফিক ফরম্যাট, মানে জেনারেল ফরম্যাটের কোনো স্পেসিফিক কোনো ফরম্যাট নাই, আপনি যা ডাটা যা দিবেন সেভাবেই নিবে। যদি টেক্সট দেন টেক্সট নিবে, নাম্বার দিলে নাম্বার নিবে, ঠিক আছে? আচ্ছা এখন আমি যেটা করব, এগুলো তো সব টেক্সটে থাকবে তাই না, ইএমআইডি, নেম, এগুলো সব টেক্সটে থাকবে, ঠিক আছে? ডেজিগনেশনও টেক্সটে থাকবে, ডিপার্টমেন্টও টেক্সটে থাকবে, জয়েন্ট ডেটটাকে আমি এখন ডেট ফরম্যাট করব, ঠিক আছে? ডেটের মধ্যে বিভিন্ন রকমের ফরম্যাটের ডেট আছে, যেমন আপনার শর্ট ডেট আছে, মিডিয়াম ডেট আছে, লং ডেট আছে, হ্যাঁ? তো দেখেন এটা আমরা এখান থেকে করব, এখান থেকে আমরা যাব ডেট, এই যে শর্ট ডেট, লং ডেট, বিভিন্ন রকমের ডেট আছে। এখন এগুলা ছাড়াও কিন্তু আরো আছে ডেট ফরম্যাট, সেটা আমরা কোত্থেকে পাবো? সেটার জন্য আমাকে বিস্তারিত ডায়লগ বক্সে যাইতে হবে। ডায়লগ বক্সটা কোথায়? এই যে নিচে মোড নাম্বার ফরম্যাট, এই যে এটা হচ্ছে ডায়লগ বক্স, ফরম্যাট সেল। ডায়লগ বক্সের নাম কি? ফরম্যাট সেল, ঠিক আছে? এটা আমরা এইভাবে আনতে পারি, এই যে আপনার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে কিন্তু আনতে পারি, এই যে ফরম্যাট সেল আছে, এখানে ক্লিক করে আনতে পারি, এই যে ফরম্যাট সেল, বুঝতে পারছেন? অথবা রাইট ক্লিক করে এই যে ফরম্যাট সেল, যে সেলে ফরম্যাট করবেন ওই সেলে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, এই যে আসলো, বুঝতে পারছেন? এখানে ক্লিক করেন, ফরম্যাট সেলে ক্লিক করেন, এই যে ফরম্যাট থেকে একবারে নিচে ফরম্যাট সেল, তাইলেও আসবে, অনেক জায়গা থেকে আনা যায়, বুঝা গেছে? তাইলে আমরা ফরম্যাট সেলে আসার পরে আমরা নাম্বারে আসতেছি। এখানে অনেকগুলো ট্যাব আছে, যেমন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন। আমরা নাম্বার ট্যাবে আসতেছি। নাম্বার ট্যাবে হচ্ছে যত রকমের নিউমেরিক ডেটা আমরা ইনসার্ট করি, ওই সমস্ত নিউমেরিক ডেটাকে আপনি কত রকম ভাবে ফরম্যাট করতে পারবেন সেটা তালিকা আছে নাম্বার ট্যাবের মধ্যে, ঠিক আছে? যেমন ধরেন জেনারেল, এই যে জেনারেল কি লেখা? জেনারেল ফরম্যাট সেল হ্যাভ নো স্পেসিফিক নাম্বার ফরম্যাট, অর্থাৎ জেনারেলের মধ্যে কোনো স্পেসিফিক কোনো নাম্বার ফরম্যাট নাই, এটা আপনি যেভাবে যা দেন তাই নিয়ে নিবি, ঠিক আছে? বাই ডিফল্ট সবগুলো সেলই কিন্তু জেনারেল থাকে। এখন দেখেন নাম্বার, এই নাম্বারটা কিরকম? নাম্বার ফরম্যাটে ক্লিক করলে ডান পাশে দেখেন কয়েকটা অপশন আছে, যেমন ডেসিমেল প্লেস। ডেসিমেল প্লেস মানে কি? দশমিকের সংখ্যা, দশমিকের পরে আমি যত ঘর নিব ওইটারে বলে ডেসিমেল প্লেস।
তো আমি একটা জিনিস চিন্তা করি যে এই যে জয়েন্ট ডেট কলাম, এটা তো নিশ্চয়ই আমার দশমিক টশমিক তো হবে না নিশ্চয়ই, কারণ ডেটটা হবে ডেটের মতো নাকি? এখানে কোনো দশমিকের কোনো ইয়ে আছে? কোনো কথা নাই, কিন্তু দশমিকের কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা আমি আগে কলামটা সিলেক্ট করে নেই, কারণ এখানে তো সবগুলোই ডেট লিখবো, এই কারণে কলামটা সিলেক্ট করে নিলেই ভালো। আচ্ছা কারেন্সি, এখানে নিশ্চয়ই কারেন্সি হবে না, তার কারণ হচ্ছে কারেন্সি যে টাকার অঙ্ক, জয়েন্ট ডেটে কে টাকার অঙ্ক বসাবে না, তাইলে হবে ডেট। এই যে ডেট, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ডেট ফরম্যাট। এই ডেট ফরম্যাটে ক্লিক করার পরে ডান পাশে ডেটের বিভিন্ন রকমের ফরম্যাট আসবে, যেমন ধরেন নরমাল ডেট, এটা হচ্ছে নরমাল ডেট। এটা ধরেন এটা কি এই ফরম্যাটটা কিরকম দেখেন, 14 MAR, অর্থাৎ প্রথমে হবে ডেট, তারপরে হবে মাসের নাম, মাসের নাম হচ্ছে প্রথম 3 অক্ষরের, আর তারপরে হবে ইয়ার। যদি এটা সিলেক্ট করি এটাও অনেকটা এরকম, তারপরে যদি এটা সিলেক্ট করি প্রথমে হবে মাসের নাম মানে ফুল মাসের নাম, তারপরে হবে ডেট, তারপরে হবে ইয়ার। যদি এটা সিলেক্ট করি প্রথমে হচ্ছে বারের নাম, তারপরে কমা দিয়ে হবে মাসের নাম সাথে ডেট, তারপরে কমা দিয়ে ইয়ার। যদি এটা সিলেক্ট করি প্রথমে মাসের সংখ্যা, মাঝখানে ডেট, তারপর হচ্ছে ইয়ার। যদি এটা সিলেক্ট করি এটাও প্রথমে মাস ডেট ইয়ার, ঠিক আছে। যদি এটা সিলেক্ট করি শুধুমাত্র মাস এবং ডেট, ইয়ার নাই, ঠিক আছে। তারপরে যদি এটা সিলেক্ট করি তাহলে মাসের নাম এবং ডেট। যদি এটা সিলেক্ট করি তাহলে মাসের নাম প্রথম 3 অক্ষরের তারপরে ডেট, এইভাবে আর কি, মানে বিভিন্ন রকমের ডেট ফরম্যাট আছে, এখন আপনি যেটা চুজ করেন সেই ফরম্যাটই আসবে, ঠিক আছে। তো আমি ধরেন যে এটা চুজ করলাম, চুজ করে ওকে দিলাম, তাইলে কিন্তু আমার এই পুরা কলামটাই কিন্তু ওই ফরম্যাটে হয়ে গেছে। এখন আপনাকে এন্ট্রি করলে দেখবেন যে ওই ফরম্যাটে চলে আসবে। ফর এক্সাম্পল আমি এন্ট্রি করি প্রথমে মাস, তারপরে হচ্ছে ডেট ধরেন 9, তারপর হচ্ছে ইয়ার 08, এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন চেঞ্জ হয়ে কোন চেহারায় আসছে, আমি একটু আগে যেই ফরম্যাটটা সিলেক্ট করছি ওই ফরম্যাটে আসছে, বুঝছেন সবাই? হ্যাঁ, অর্থাৎ আপনি যে ফরম্যাটটা চুজ করে দিবেন ওই ফরম্যাটেই কিন্তু এখানে সবগুলো এই কলামে সবগুলো ডেট কিন্তু ওই ফরম্যাটে আসবে। আবার মনে করেন আমি আরেকটা ইয়া দিচ্ছি, যেমন মে মাসের 1 তারিখ 2008, ঠিক আছে, এই যে 1 মে 2008, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 8/5/2009, এই যে আমি যদি এমনিতেও দিই স্ল্যাশ টাশ না দিয়ে তাইলেও হবে, বা হাইফেন না দিয়ে যদি দিই, যেমন প্রথমে মাস মানে এপ্রিল মাস, এপ্রিল মাসের 1 তারিখ 01/2009, 09, ঠিক আছে, তাইলে এন্টার দেন, দেখেন এটা কিন্তু সে ওইভাবে নিয়ে নিবে, বুঝা গেছে। এই এইভাবে মানে আপনি ডেটটা যে ফরম্যাটে দিবেন ওই ফরম্যাটেই আপনাকে ডেটটা সে শো করবে, ঠিক আছে। আচ্ছা এটা সবাই বুঝতে পারছেন? রিপন চৌধুরী বুঝছেন? সহজ জিনিস কিন্তু, মানে আমি আগে কলামটা সিলেক্ট করে এটারে ডেট ফরম্যাট বানাই নিছি, যাতে করে আমি ডেট যাতে দিলে যে ফরম্যাটে ডেটটা বানাই নিছি ওই ফরম্যাটে যাতে ডেটটা আমাকে শো করে, ঠিক আছে। আমিনুর খান বুঝছেন? আচ্ছা তারপরে আমরা স্যালারি ফরম্যাট করব, স্যালারি কলামটা, স্যালারি কলামটা কি ফরম্যাট হবে, কারেন্সি নাকি? কারণ স্যালারি কলমে কি বসবে, টাকার পরিমাণ, টাকার অঙ্ক বসবে, হ্যাঁ। তো এটাকে আমরা কারেন্সি ফরম্যাট করব। দেখেন টোটাল মানে স্যালারি কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট দা হোল কলাম, তারপরে ক্লিক ফরম্যাট, সিলেক্ট ফরম্যাট সেল, ক্লিক নাম, ক্লিক কারেন্সি কই, এই যে ক্লিক কারেন্সি, ঠিক আছে। এখন ডান পাশে দেখেন কারেন্সি সিলেক্ট করার পরে ডান পাশে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেসিমেল প্লেসেস, একটা হচ্ছে সিম্বল। সিম্বলটা হচ্ছে কারেন্সি সিম্বল, মানে টাকার অঙ্ক যে লিখবেন টাকার অঙ্কের সাথে টিকে অথবা ডলার সাইন অথবা পাউন্ড সাইন এগুলো দিতে দিতে হয় না, এটাই হচ্ছে আপনার কারেন্সি সিম্বল, ঠিক আছে। আর ডেসিমেল প্লেসেসটা দিতে হবে এই জায়গায়, কেন? কারণ টাকার অঙ্কের সাথে দশমিকের ঘরও থাকে, থাকে না, দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর নেয় অনেকে, ঠিক আছে।
তো এই কারণে ডেসিমেল প্লেসেস এর ঘরে দিলাম 2। আপনি যদি ডেসিমেল প্লেসের মান বাড়ান তাহলে কিন্তু দশমিকের পরের ঘরও কিন্তু বাড়বে। তো বাই ডিফল্ট 2 থাকে। আর সিম্বল আমি কি সিলেক্ট করব? টাকা। তো এখানে মনে হয় টাকা শব্দটা সরাসরি নাই, বিডিটি আছে। হ্যাঁ, টাকা আছে। কই, আমি তো টাকা দেখতেছি না। বিডিটি না থাকার কথা, বিডিটি। এই যে বিডিটি, এই যে চিহ্ন আছে নাকি? ও, বেঙ্গলি না, এই যে বেঙ্গলি না, এটা না, এই যে এটা ট ট। আমি চাইছিলাম টিকে, টিকে, টিকে আছে কই? ওইটা নাই, এটা আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে। ডেসিমেল প্লেসেস মানে দশমিকের ঘর, দুইটা সিলেক্ট করার পরে তারপরে ওকে করব, ঠিক আছে। এই যে হয়ে গেল। এখন শুধু আপনি শুধু নাম্বার মানে টাকার অঙ্কটা শুধু বসাই দেন, আর বাকিটা সে ফরম্যাট করে নিবে। দেখেন, যেমন ধরেন স্যালারি দিলাম 80,000, এন্টার। এই যে দেখেন, সে তিনটা জিনিস বসাই নিছে। একটা হচ্ছে টাকার সিম্বল, একটা হচ্ছে কমা, হাজারের কমা, ঠিক আছে। হাজারের এটাকে বলা হয় থাউজেন্ড সেপারেটর, মানে হাজারে যে কমা দেয়। আর দশমিকের পরে 2 ঘর বসাই নিছে, ডেসিমেল প্লেসেস, ঠিক আছে। তারপরে ইনক্রিমেন্ট, এটা আমি ধরেন পার্সেন্টেজে দিব, মানে পার্সেন্টে, ঠিক আছে। তাহলে আমি ইনক্রিমেন্টটাকে পার্সেন্টে কনভার্ট করে নিলে ভালো হবে। এটার জন্য আমরা প্রথমে এই হোল কলামটা সিলেক্ট করলাম, তারপরে ফরম্যাট থেকে ফরম্যাট সেল, এখানে এই যে পার্সেন্টেজ সিলেক্ট করে ডেসিমেল প্লেসেস 2 মানে দিলে যেটা হবে যে আপনার পার্সেন্টটাকে সে মানে দশমিক দিয়েও আপনি দিতে পারবেন, ঠিক আছে। পার্সেন্টেজ আমরা 0.50% বা 0.25 এরকম আছে না, এরকম দিয়েও দিতে পারবেন, বা 5.00% বা 5.2% বা 5.5% আছে না, এরকম। মানে এই কারণে ডেসিমেল। আর যদি ডেসিমেল প্লেসেস শূন্য করে দেন তাহলে কিন্তু আপনি কোনো দশমিক দিতে পারবেন না, সবই দিতে হবে ইন্টিজারে, পূর্ণ সংখ্যা, বুঝছেন। তাহলে আমি ডেসিমেল প্লেসেস রাইখে ওকে দিচ্ছি। এখন ধরেন আমি যদি 10 দেই, এই যে দেখেন অটোমেটিক 10.00% নিয়ে নিছে। আর এটারে যদি আমি 0.10 দেই, তাইলেও দেখেন 10%, 0.10% মানে 10%ই। আবার ধরেন আমি দিলাম 0.05, তাহলে কত? 5%, ঠিক আছে। এইভাবে আর কি আমি পার্সেন্টে দিলে ওইটা সে ওইভাবে নিয়ে নিবে। মানে পয়েন্টটা হচ্ছে ভগ্নাংশে থাকে, এটারে সে আপনার ইন্টিজারে কনভার্ট করে নেয়। পয়েন্ট দিয়ে যেটা দিবেন ওটা থাকে ভগ্নাংশে। যেমন আমি 0.25 দিলাম, এটা কি ভগ্নাংশ না? এটা কিন্তু ভগ্নাংশ নাকি ফ্র্যাকশন। এখন এটারে যদি 100%-এ কনভার্ট করেন মানে স্থানীয় মানে, তাইলে কত হবে? 25%, ঠিক আছে। এটাই, আর কিছু না। অথবা আপনি যদি সরাসরি 25%ও দেন তাইলেও হবে, ঠিক আছে। মানে যেভাবে দিবেন সে ওই পার্সেন্টে কনভার্ট করে নিবে। হ্যাঁ, 100 দ্বারা গুণ করলে যেটা, ঠিক আছে। এই কন্ট্যাক্ট নাম্বারটা কি হবে? এই ইয়া নাম কি জানি, মনোহর হোসেন। এই কন্ট্যাক্ট নাম্বার যে ফিল্ডটা, এটারে আমি কি এটারে আমি কোন ফরম্যাটে ফরম্যাট করব? এটা তো বুঝলাম, এটা তো গেলাম। এখন এখান থেকে দেখে বলেন কোনটাতে ফরম্যাট করব।
পার্সেন্টেজ নাকি ফ্র্যাকশন নাকি নাম্বার না কারেন্সি? রাখেন রাখেন, বলেন মনোয়ার হোসেন। এটা নাম্বার হবে? নাম্বার হবে না, কারণ এখানে নাম্বার তো এটা দরকার নাই, ডেসিমেল প্লেসেস ঠিক আছে আছে বা এরকম, এটা তো নাম্বারে আমার, কারণ নাম্বার যদি দেই তাহলে আমারই পুরাটা লিখতে হবে, প্লাস 88 দিয়া পুরাটা আমারই লিখতে হবে, ঠিক আছে? স্পেশাল কাস্টম, স্পেশালও না, স্পেশালের মধ্যে তো কিছু টাইপ আছে বিল্ট ইন, যেমন জিপ কোড বা ফোন নাম্বার বা ইয়া, ঠিক আছে? আমরা কাস্টমাইজ করব, অর্থাৎ আমরা একটা নিজের থেকে একটা প্যাটার্ন তৈরি করে দিব, বুঝতে পারছেন? এটা হচ্ছে কাস্টম, বানাইয়া নিব, রাইট? আমরা একটা বানাইয়া একটা প্যাটার্ন দিয়ে দিব, যাতে করে ওই প্যাটার্নেই যাতে সে সংখ্যা নেয়। 11টার মানে আপনার 9টার বেশি সংখ্যা আমি ইনপুট করতে পারবো না, আর বাই ডিফল্ট প্লাস 88টা থাকবে, আমি এইভাবে বানাই নিব। তাহলে সেটা কিভাবে? এই যে কাস্টমে গিয়া এইখানে লিখে দিতে হবে টাইপটা, বুঝছেন? এই যে এখানে টাইপের মধ্যে লিখে দিতে হবে। কিভাবে দেখেন, এই যে ব্র্যাকেট প্লাস 88, তারপরে হচ্ছে 01 হাইফেন, তারপরে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হ্যাশ, মানে 9টা ডিজিট নিবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাশ না দিয়ে, মানে এখানে হ্যাশ দিয়ে বুঝালাম যে সে 9টা ডিজিট নিবে। 1 এর পরে ড্যাশ দিছি, ড্যাশটা যাতে আসে আর কি। ড্যাশটা আনার জন্য, হ্যাঁ। এই যে দেখেন, এখন ধরেন আমি যদি একটা সংখ্যা বসাই 7, একটা নাম্বার বসালাম, এই যে দেখেন চলে আসছে, ওই ফরম্যাটে চলে আসছে। আমি আরেকটা নাম্বার বসাইলাম 751458097, একটা বসাইলাম, শুধুমাত্র মোবাইল নাম্বারের 9টা অক্ষর বসাইলাম, ঠিক আছে? এন্টার দিলাম, তাইলে দেখেন 01 সে নিয়ে নিছে, প্লাস 88 অটোমেটিক্যালি চলে আসছে, এবং হাইফেনটা চলে আসছে। যেভাবে ফরম্যাট করে দিব সেভাবে। এখন ধরুন আমি যদি ফরম্যাটটা চেঞ্জ করি, সিলেক্ট দা কলাম, রাইট ক্লিক, ফরম্যাট সেল, এখানে আমি ফরম্যাটটা চেঞ্জ করলাম, 01 এর পরে কোনো হাইফেন হবে না, ঠিক আছে? তাহলে আমি ওকে দিলাম। এখন দেখেন আমি যদি ধরেন 819 দিলাম, হ্যাঁ, এই যে দেখেন কোনো হাইফেন নাই। এখন আমি যদি সংখ্যা আরো বেশি দেই, এনে কয়টা সংখ্যা আছে, 9টা, আরো যদি দেই, এই আরো নিয়ে নিল কেন, 9টার তো বেশি নেওয়ার কথা না। আচ্ছা দাঁড়ান, তো ভুল হয়েছে মনে হয়, একটু দেখি। হ্যাঁ, হুম, কোনটা যেন একটা আছে।
ডলার নাকি কোশ্চেন মার্ক জানি। আচ্ছা দেখি। না না, এটা না। ডলারটা দিলে এটা সরাসরি চলে আসবে। কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক দিলে এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসবে। আচ্ছা যাক, 1717 +88 আচ্ছা, এটার ইয়াটা কিভাবে লিমিটেড করা যায় এটা আমরা পরে দেখবো, ঠিক আছে, সমস্যা নাই। শুধু কাস্টমাইজটা একটু একটু দেখে রাখেন যে আমরা ফরম্যাট সেল কাস্টমে গিয়ে আমরা কাস্টমাইজ নাম মানে ফরম্যাট আমরা কিভাবে তৈরি করে দিই, ঠিক আছে। এটা ওই ইয়া লিমিটেড ইয়াটা কিভাবে আসে এটা আমার একটু দেখতে হবে, ঠিক আছে, এটা দেখে আমি পরে দেখাবো। আচ্ছা, এখন দেখেন এই যে স্পেশাল আর মানে স্পেশালের মধ্যে কিছু আগে থেকেই ফরম্যাট তৈরি করা থাকে, যেমন পোস্টাল কোডের ফরম্যাট, ফোন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ঠিক আছে। আমরা এখান থেকে এটা খুব একটা এখান থেকে ইউজ করা হয় না, যারা নিজস্ব ফরম্যাট তৈরি করে তারা কাস্টম থেকে তৈরি করে, কাস্টমাইজ করে নেয়। টেক্সট ফরম্যাটটা হচ্ছে টেক্সট মানে টেক্সটের জন্য আর কি, মানে হ্যাঁ মানে অ্যালফাবেটিক ক্যারেক্টার নেওয়ার জন্য, ঠিক আছে, নর্মাল যে টেক্সট। সায়েন্টিফিক নোটেশন যারা লেখে, সায়েন্টিফিক ফরম্যাটে যারা লেখে, মনে অনেক বড় বড় নাম্বার, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল নাম্বার, তো ওদের জন্য হচ্ছে সায়েন্টিফিক ফরম্যাট। আচ্ছা, ফ্র্যাকশনটা দেখেন, ফ্র্যাকশনটা হচ্ছে যে ধরেন আমি এখানে একটা কলাম নিচ্ছি, ধরেন এখানে 1.5, ঠিক আছে, এটা আমি ফ্র্যাকশন করব। তো 1.5টা সিলেক্ট করে ফরম্যাট সেল, এখানে আমি ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশন সিলেক্ট করি। তো ফ্র্যাকশনটা হচ্ছে মূলত ভগ্নাংশে প্রকাশ করার জন্য, মানে আপনার সেলের কন্টেন্টটা যদি আপনি ভগ্নাংশে দেখতে চান, যেমন ধরেন এখানে বিভিন্ন রকমের আছে, আপ টু 1 ডিজিট, মানে উপরে নিচে 1 ডিজিট করে, আপ টু 2 ডিজিট, উপরের 2 ডিজিট নিচে 2 ডিজিট, যদি এভাবে দেখতে চান তাহলে এটা আপ টু 3 ডিজিট, উপরে নিচে 3 ডিজিট করে, হ্যাঁ, এজ হ্যাভেলস এরকম, হাফস আর কি জাস্ট। তারপরে হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টার টাইপের দেখতে চাইলে, ঠিক আছে। তারপরে 16 টাইপের দেখতে চাইলে, 18 টাইপের দেখতে চাইলে এরকম। তো আমি মনে করেন এটা সিলেক্ট করি, ওকে দিচ্ছি, এই যে দেখেন 1.5 মানে কি, এক সমস্ত 2/1, মানে যদি বাংলায় বলি আর কি, তাহলে দেখেন ওইরকম আসছে কিনা, ঠিক আছে। এই যে 1, এটা হচ্ছে কি ইন্টিজার, আর 2/1 মানে হাফ, 1.5। এখানে যদি আপনি 2.5 দেন, এই যে 2.5, এটা ভগ্নাংশে দেখাচ্ছে, ঠিক আছে। আবার ধরেন আমি যদি এটারে চেঞ্জ করে এটা দেই 3 ডিজিট 2 ডিজিট পর্যন্ত, তাহলে এই যে 2 ডিজিট পর্যন্ত, এখানে মনে করেন আপনি দিলেন 25.20, এই যে 25 টারে আনাম ধরে নিয়া, হ্যাঁ ওই বাকিটা 1.1/5, ঠিক আছে, এটারে ভগ্নাংশে নিয়ে নিছে, বুঝছেন। এটা হচ্ছে ফ্র্যাকশন। হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, এই হচ্ছে ফ্র্যাকশন। সবাই বুঝছেন ফ্র্যাকশনটা? আচ্ছা, আবার যদি ধরেন যে ফরম্যাট সেল থেকে আবার এটা যদি জেনারেল করি তাহলে কি হবে? আগের মতো যা দিছেন তাই। ঠিক আছে, আচ্ছা, তো এগুলাকে বলা হয় আপনার বিভিন্ন ধরনের ফরম্যাট। এছাড়া আছে অ্যালাইনমেন্ট, ফন্ট, আমরা এখন অ্যালাইনমেন্টটা দেখবো। আচ্ছা, আরেকটা আছে যেমন ধরেন অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং আর কারেন্সিটা মূলত সেমই। হ্যাঁ, যেমন আমি এখানে ধরেন আরেকটা স্যালারির অঙ্ক দিচ্ছি, 45 40,000 40,000, ঠিক আছে, 32,000। ধরেন যে আমি এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ফরম্যাট সেল, এখান থেকে নাম্বার ফরম্যাটের আন্ডারে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফরম্যাটে গেলাম। এখানেও দেখেন ডেসিমেল প্লেসেস এবং সিম্বল, ঠিক আছে, সেমই, কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই। ওকে দিচ্ছি। এই এখন দেখেন কি হয়েছে, অ্যাকাউন্টিং ফরম্যাটটার ডিফারেন্সটা হচ্ছে জাস্ট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে সিম্বলটা মানে কারেন্সি সিম্বলটা বাম পাশে থাকবে আর এগুলা সব ডাইন পাশে অ্যালাইন হবে ফিগারটা, বুঝছেন? কারেন্সি সিম্বলটা সবসময় বাম পাশে থাকবে আর ওগুলো সব ডাইন পাশে ইয়া হবে। মানে যারা অ্যাকাউন্টিং করেন তারা হয়তো মানে অ্যাকাউন্টিং এ যারা পড়ছেন তারা হয়তো এইভাবে মানে বুঝতে পারবেন জিনিসটা। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ যারা লেজার টেজার করে এরকম মানে টাকার ফিগারটা এক পাশে রাখে আর ইয়াটা আরেক পাশে নিয়ে যায়, ডাইন পাশে নিয়ে যায় মেইন ফিগারটা। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। এই তো এগুলাই হচ্ছে মূলত আমার নাম্বার ফরম্যাট। এবার আসেন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, জাস্ট অ্যালাইন করার জন্য। আমি এখানে ডাটাগুলো এন্ট্রি করে নিই। 101 ধরেন, নেম হচ্ছে আসাদ, ডেজিগনেশন ম্যানেজার, ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাডমিন, তারপরে হচ্ছে 102 ধরেন রাকিব, ধরেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন। 103 ধরেন জালাল, অফিসার ধরেন মার্কেটিং। 104 কামাল, অফিসার মার্কেটিং। 105 ধরেন জাহিদ, জাহিদ, তারপর ধরেন এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ অ্যাডমিন, হচ্ছে 106 হচ্ছে ধরেন কাজল, কাজল এক্সিকিউটিভ অ্যাডমিন, ADMIN। 7 রহমান, অফিসার মার্কেটিং। 8 শাওন, অফিসার হচ্ছে অ্যাডমিন। 9 হচ্ছে কল্লোল, হচ্ছে অফিসার আইটি। 110 হচ্ছে রেজা, এক্সিকিউটিভ আইটি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ধরেন আমার ইয়া ডাটা কিছু ইনসার্ট করে নিলাম। এখন আমি এগুলো সিলেক্ট করি। ঠিক আছে, এবার আমি যাচ্ছি কোথায়, অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট এখান থেকেও করা যায়। এই যে অ্যালাইনমেন্ট, এখানে আপনার কি আছে, দুই ধরনের। একটা এটা হচ্ছে আপনার মানে টপ, আর এটা হচ্ছে আপনার মানে নর্মাল অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে টপ মানে কি, সেলের উপরে নাকি মাঝখানে না নিচে থাকবে, এটা হচ্ছে টপের জন্য। আমি ধরেন এগুলো একটু বাড়াই দিচ্ছি, ঘরগুলো একটু বড় করে দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে কি টপ
অ্যালাইন, এই যে উপরের দিকে উঠে গেছে দেখেন প্রত্যেকটা সেলের উপরই প্রান্তে। এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে বটম, মানে সেলের বটমে, প্রত্যেকটা ঘরের মিডলে থাকবে, বা বটম দিলে বটমে থাকবে, বা টপে দিলে টপে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টপ অ্যালাইনমেন্ট। আর এটা হচ্ছে আপনার নর্মাল অ্যালাইনমেন্ট, যেমন এটা হচ্ছে লেফট, লেফট মানে প্রত্যেকটা সেলের বাম পাশে ঘেঁষে থাকবে, এটা হচ্ছে মিডল বা সেন্টার, আর এটা হচ্ছে রাইট, ঠিক আছে। এইভাবে আমরা অ্যালাইনমেন্ট এখান থেকে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনে কি আছে? ওরিয়েন্টেশনটা হচ্ছে যে আপনি সেলের লেখাগুলোকে যদি কৌণিক ভাবে মানে কোনাকুনি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাইলে আমরা ওরিয়েন্টেশন থেকে ওইটা করতে পারবো। ওটা করার জন্য ধরেন আমি শুধু কলামের লেখা, কলাম লেভেল গুলাকে শুধু একটু কোনাকুনি করতে চাই, সিলেক্ট করলাম, সেটা সিলেক্ট করে এখান থেকে দেখেন অ্যাঙ্গেল আপনার কাউন্টার ক্লকওয়াইজ, এই যে দেখেন অ্যাঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ, শুধু এটাই করলাম, যত সিলেক্ট করবো দূরই হবে, ঠিক আছে। অথবা ধরেন আমি যদি এইভাবে করি কাউন্টার ওয়াইজ মানে ক্লক ওয়াইজ, এই যে যদি আমি এভাবে করি ভার্টিক্যাল, এই যে লম্বা, ঠিক আছে। যদি আমি এভাবে করি রোটেট টেক্সট আপ, এই যে এভাবে হচ্ছে। তারপরে যদি রোটেট টেক্সট ডাউন, এই যে নিচের দিকে টেক্সট গুলো নিচের দিকে লেখা, এইভাবে লম্বা লম্বি নিচের দিকে লেখা, ঠিক আছে। এটাই হচ্ছে মানে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি ওরিয়েন্টেশন, এটা খেয়াল রাখতে হবে। কৌণিক ভাবে যদি আমি লেখাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এছাড়া ইন্ডেন্টেশন আছে। ইন্ডেন্টেশন কি? ডিক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ ইন্ডেন্ট। মনে করেন সেলের ভিতরে যদি কোনো লেখাকে আপনি যদি কোনো পাশে কি করতে চান, চাপাইতে চান, কন্ট্রাক্ট করতে চান, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। যেমন এই যে দেখেন, এই যে চাপতেছে, অথবা ডিক্রিজ ইন্ডেন্টেশন, দেখছেন। ইনক্রিজ ইন্ডেন্ট, এটা হচ্ছে সেলের ভিতরে, সেলের ভিতরে কোনো পাশে চাপানো, ডাইনে বা বামে, ওটা হচ্ছে এই এক্সেলের ইন্ডেন্টেশন। এটা হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট, আর এটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেন্ট। এই যে ইনক্রিজ ইন্ডেন্ট ক্লিক করে দেখেন এই যে এমপ্লয়ি আইডিটা বারবার ওই পাশে সরে যাচ্ছে, বাম পাশ থেকে ডান পাশে। আর ডিক্রিজ করলে হ্যাঁ মানে ইন্ডেন্টেশন কমে আবার আবার আগের জায়গায় চলে আসতেছে, ঠিক আছে। এই তো এইভাবে আমরা আমাদের সেলকে অ্যালাইন করে নিব, অথবা এখান থেকেও করতে পারি। সেটা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য এই বিস্তারিত যে ট্যাব আছে, এটাতে ক্লিক করলে আমার যে ডায়লগ বক্স আসবে, এখানে আমরা করতে পারি। যেমন এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে। এন্ড হরিজন্টালের মধ্যে আছে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, ফিল। আবার ভার্টিক্যালও দেখেন বটম, সেন্টার, টপ, জাস্টিফাই, ডিস্ট্রিবিউটেড, বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। যেগুলো আমরা এখানে দেখছি, এই যে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে আপনার কি নরমাল জেনারেল অ্যালাইনমেন্ট, ঠিক আছে, হরিজন্টাল। তারপরে আছে টেক্সট কন্ট্রোলের মধ্যে র‍্যাপ টেক্সট, স্ট্রিং টু ফিট, মার্সেল। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে যেমন ধরেন আপনি একটা সেলের মধ্যে 3 লাইন লিখবেন, 3টা লাইন লিখবেন ভাঙে ভাঙে, কিভাবে লিখবেন? ওইটা করার জন্য আপনাকে সেলটাকে র‍্যাপিং করতে হবে, এটাতে বলে র‍্যাপ টেক্সট, ঠিক আছে। যেমন ধরেন আপনি নরমালি আমি যদি কোনো বড় লাইন লিখি, ভালো করে খেয়াল করেন, যদি আমি নরমালি কোনো সেলের ভিতরে কোনো বড় কোনো লাইন লিখি, তাহলে কিন্তু এটা সেলটা ছেড়ে বেরিয়ে অন্য কলামে চলে যায়, অন্য কলামের অন্য সেলে চলে গেছে না লাইনটা। এই যে দেখেন, তাইলে কি আমার কলামটা কি সুন্দর আছে? এখন কি দেখতে কি ভাল লাগে? ভাল লাগে না, কারণ এটা আপনার অন্য 3-4টা কলাম পার হয়ে চলে গেছে। তো এটারই যদি আমি একটা লাইনের মানে একটা সেলের মধ্যে যদি আনতে চাই, তাহলে লাইন ভাঙতে হবে নাকি, লাইন কইরা লিখতে হবে। হ্যাঁ, তো ওইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, লেখার সময় এই লাইনটা শেষ হলে অল্টার এন্টার চাপতে হবে, অল্টার এন্টার, ঠিক আছে। তারপরে আবার আরেক লাইন লিখলাম, আবার অল্টার এন্টার, আবার আরেক লাইন লিখলাম। এই যে দেখেন, এখন দেখেন আমার লেখাটা কিন্তু একটা সেলের মধ্যেই আছে, বুঝা গেছে। এটারে বলে র‍্যাপ টেক্সট। অল্টার এন্টারটা হচ্ছে র‍্যাপ টেক্সটের শর্টকাট, মানে টেক্সট র্যাপিং এর শর্টকাট হচ্ছে অল্টার এন্টার। এখন এই অল্টার এন্টার কমান্ডটা কোন জায়গায় আছে, মানে র‍্যাপ টেক্সট কমান্ডটা কোন জায়গায় আছে? আমি যদি আবার অল্টার এন্টার উঠাই দেই, এই যে দেখেন আবার এটা কই গেছে, এটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। এই যে র‍্যাপ টেক্সট এখানে আছে,
একবার দিলে এই যে কলামটা সেলটা কি র‍্যাপ হয়ে গেল। এখন আপনি যদি কোনো লাইন লেখেন, এই যে দেখেন লাইন ভেঙে ভেঙে নিচের দিকে আসবে এবং এটা একটা সেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আবার যদি এটা সিলেক্ট করে যদি এটা উঠাই দেন র‍্যাপ টেক্সট, তাহলে দেখেন এটা আবার ওই যে অনেকগুলা কলাম ভাঙা একটা ইয়ার মধ্যে চলে আসবে। বুঝছেন? তো এই র‍্যাপ টেক্সট এখানেও আছে। আবার আমরা যে ফরম্যাট সেল যাই না, এই যে ফরম্যাট সেলের মধ্যে অ্যালাইনমেন্টের মধ্যে ওই যে র‍্যাপ টেক্সট আছে, টেক্সট কন্ট্রোলের আন্ডারে আর কি র‍্যাপ টেক্সট। আবার এখানে ওরিয়েন্টেশন আছে, এই যে একটু আগে যে ওরিয়েন্টেশন দেখাইলাম কোনাকুনি, এটা কিন্তু এখানেও আছে। আপনি এখানে কোন একটা এই যে এটা সিলেক্ট করে এখানে এই যে ওরিয়েন্টেশনে কত আছে এখন -45, আমি যদি মনে করেন মানে বেশি না 25 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তাইলে এখানে অ্যাঙ্গেলের পরিমাণ বসাই দিলাম, বসিয়ে ওকে দিলাম। এই যে দেখেন 25 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ এটা আপনি এখান থেকে করতে পারবেন না, আপনি আপনার মতো ইচ্ছা মতো অ্যাঙ্গেল কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন না, কারণ এখানে এগুলো হচ্ছে ফিক্সড। আমি যদি করতে চাই এখান থেকে করতে হবে, এই যে এখানে আমাকে বসাই দিতে হবে অ্যাঙ্গেলের পরিমাণ। ঠিক আছে? আচ্ছা, তো আবার যদি 0 ডিগ্রি বসাই দিই তাহলে কি হবে? সমান হয়ে যাবে নাকি? হ্যাঁ, 0 দেওয়া থাকে মানে এটা আপনার সমান থাকে, হরিজন্টাল থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে মার্জ সেল তো আমরা একটু আগে দেখলাম। মার্জ সেল মানে কি? ধরেন আপনি এখানে একটা টাইটেল দিবেন, এই যে আমি এটা কিসের উপর শীট তৈরি করছি, একটা টাইটেল দিতে যাচ্ছি, তাইলে আমি এখানে এই টাইটেলটা দেওয়ার জন্য কতগুলো সেলকে আমি মার্জ করে নিব আগে, মানে একটা সেলে পরিণত করে নিব, কম্বাইন করে নিব। ঠিক আছে? ওইটা হচ্ছে মার্জ সেল। এই আমরা যে এমএস ওয়ার্ডের টেবিল তৈরি করছিলাম না, মার্জ সেল দেখছিলাম না, ওইটাই সেম জিনিস। সিলেক্ট করে আমি এখানে মার্জ সেলের এখানে মার্জিন সেন্টার বা মার্জ অ্যাক্রস বা মার্জ সেল বা যে কোনো একটা দিবেন, আমরা মার্জ সেলে দিলাম, এই যে দেখেন মার্জ হয়ে গেল। আর যদি মার্জিন সেন্টার দেন তাহলে মার্জও হবে, প্লাস আপনি যখন কোনো টাইটেল লিখবেন টাইটেলটা সেন্টার থেকে হবে, মাঝখান থেকে হবে। যেমন আমি একটা টাইটেল দিলাম EMPLOYEES, এমপ্লয়িজ ওয়ার্কশিট বা এমপ্লয়িজ ইনফরমেশন। ঠিক আছে? এই যে, এবং এটা একটু বড় করে নিই, বোল্ড করলাম, সাইজটা একটু বড় করে নিলাম, এই যে। ঠিক আছে? তাহলে দেখেন টাইটেলটা আমি দেওয়ার জন্য, কোন শীটের মধ্যে টাইটেল দেওয়ার জন্য আমরা সাধারণত এই টুলটা ইউজ করে নিব আগে মার্জ করার জন্য। ঠিক আছে? আনমার্জ কি? আনমার্জ মনে করেন আমি কয়েকটা মার্জ করা আছে, এখন এটা যদি আমি আনমার্জ করি তাহলে আবার আগের মতো কি স্প্লিট হয়ে যাবে। ফরওয়ার্ড দেখছেন কাজটা? দেখেন নাই? সামিউলের দিকে তাকাই কি দেখেন? এটা দেখেন কি দেখাচ্ছি, সিলেক্ট করলাম, মার্জ করলাম, একটা হয়ে গেল, এটা তো মার্জ। আর আনমার্জ কি? মানে আগেরটা, মানে আপনার স্প্লিট করা। তাহলে এটা করতে হইলে আবার এই সেলটাকে আগে সিলেক্ট রাখতে হবে, তারপরে মার্জ এন্ড সেন্টার সেলে ক্লিক করে আনমার্জড সেল, এই যে আবার আগের মতো স্প্লিট আপ হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি অ্যালাইনমেন্ট। আপনাদের নামাজের সময় হয়ে গেছে, আপনারা নামাজ পড়ে আসেন।